দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে একটা ছোট্ট ফুটবল খেলার মাঠে তাদের নাটক সংকেত, সলিল চৌধুরীর লেখা নাটক, সেইটা মঞ্চস্থ করছেন। দর্শনে প্রভাস জীবন চৌধুরী, অমিয় কুমার মজুমদার, গোপীনাথ ভট্টাচার্য, সংস্কৃত ভাষা ও সাহিত্যে গৌরীনাথ শাস্ত্রী, গোবিন্দগোপাল মুখোপাধ্যায়, বাংলায় বাংলা সাহিত্য ভাষা ও সাহিত্যে চিন্তাহরণ চক্রবর্তী, দেবীপদ ভট্টাচার্য, ভূদেব চৌধুরী, হরপ্রসাদ মিত্র, কবি অজিত দত্ত, ইতিহাসে বাংলার ভবতোষ দত্ত বাংলা সাহিত্যের, ইতিহাসে অমলেশ ত্রিপাঠী, ভূপেশ মুখোপাধ্যায়, আবুল ওয়াহাব মাহমুদ, এই রকম মানুষদের কাছে আমাদের পাঠ। আমি বলি, দেখ, আমার একেবারে ভালো লাগেনি, এবং এটা একটা কোথাও আমার কাছে একটা ধাক্কা, একটা আঘাত। বহুরূপীর কাছে আমার যে প্রত্যাশা, বহুরূপীর সঙ্গে আমার এতদিনের দেখার যে আনন্দ, সেটা কোথাও ধাক্কা খেল। একটা কথা বলি যে ততদিনে যাত্রা নিয়ে যদি আমরা পরে কোনো দিন কথা বলি, সেটার মধ্যে দিয়ে যাব, কারণ সেটা নিয়ে আমি কাজ করেছি অনেকটাই। 20-এর দশকে লোকনাট্য যাত্রা, গ্রাম মফস্বলে যাত্রা, এটা কলকাতায় একটা ব্যবসায়িক বাণিজ্যিক ভিত্তি পায় 20-এর দশকে, 1920-এর দশকে, তার আগে নয়। এই প্রথম যাত্রায়, পেশাদার যাত্রায়, অভিনেত্রী, স্ত্রী ভূমিকায় অভিনেত্রী অভিনয় করছেন জ্যোৎস্না দত্ত, আচ্ছা, সোনায় দিঘি পালায়। তার আগে কিন্তু পুরুষ অভিনেতারা, ছোট ফণীবাবু, ফণীভূষণ মতিলাল, পঞ্চু সেন, এইরকম অভিনেতারা। এটা একটা প্রজন্ম, এবং তার ঠিক পরবর্তী প্রজন্ম স্বপন কুমার, পান্না চক্রবর্তী, এরা এসে পড়েছে। এবং তখনও কিন্তু সুজিত পাঠক এসেছেন, অসাধারণ অভিনেতারা। 71-72 সাল পর্যন্ত শম্ভুবাবুর সঙ্গে আমার একটা খুব ঘনিষ্ঠ, আমি বলেছি অনেক সময়, যে এটা একটা অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়। উনিও আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান। আমি যে নতুন পড়াশোনা করছি, থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করছি, সেগুলো নিয়ে আমার কাছে শুনতে চান। আর আমি জানতে চাই ওর কাছে, যে থিয়েটারটা আমি দেখিনি শিশিরবাবুর আগের আমলের থেকে শিশিরবাবু পর্যন্ত। এবং দিনের পর দিন আমরা বসেছি ওর বাড়িতে, উনি আমাকে ডেকে নিয়েছেন। যখন আমি প্রশ্ন করেছি, উনি আমাকে কখনো আবৃত্তি করে দেখেছেন, কখনো একটু দাঁড়িয়ে উঠে অভিনয় করেও দেখিয়েছেন। নির্মলেন্দু লাহিড়ীর অভিনয়, অহিন্দ্র চৌধুরীর অভিনয়, শিশিরবাবুর আগের যুগের অভিনয়, যেগুলো আমরা দেখিনি। তাই ওই থিয়েটারটাকে, অর্থাৎ প্রাক গণনাট্য বাংলা থিয়েটার, সেটার পরিচয়, শিক্ষা, সেটা আমি বলবো যে আমি সবচেয়ে বেশি পেয়েছি শম্ভুবাবুর কাছ থেকে। আর যে 2 বছর 3 বছর শিশিরবাবুকে কাছ থেকে দেখতে পেয়েছিলাম, শিশিরবাবুর আরও কিছু নাটকও দেখতে পেয়েছিলাম, ওর মহলাও দেখেছি, কিন্তু এবং ইন্দ্রিটা দিন না একটা ম্যানুস্ক্রিপ্ট পড়তে। করে একটু দুর্বল হন সেদিন, অনেকক্ষণ কথা টথা বলে আমাদের সঙ্গে করে আমাকে পরের দিন বলেন যে ঠিক আছে, আমি যাবার আগে তুমি কপি পেয়ে যাবে এবং ইন্দ্রিয়দের। শম্ভুবাবু নিজেই সম্পাদনা করেন, গঙ্গাদা নেই তখন, বা গঙ্গাদা করেন, মনে নেই এখন ঠিক ওই সালে কে ছিলেন। কিন্তু বহুরূপী পত্রিকার প্রকাশের সময় 2টো সংখ্যা বেরোতো বছরে, ওর সমস্ত ছোটাছুটিটা, অর্থাৎ প্রেসে যাওয়া, বিজ্ঞাপন আনা, লেখকদের কাছে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে লেখা নিয়ে আসা, আমরা লেখকরাও 3 দিন 4 দিন ঘোরাই, এই সমস্তটার দায় এটা বহন করেন দেবতোষ ঘোষ। সৌভনিক থেকে গোবিন্দ গাঙ্গুলি তখন ওদের পরিচালক,
উনি নাটকটা নামিয়ে দেন এই রে, মুক্ত অঙ্গনে শনি রবি, এবং তখন মুক্ত অঙ্গন অত্যন্ত জনপ্রিয় একটা, হল সেটা অরবিন্দ দেশপান্ডে প্রোডাকশন করেন, কারন্থ হিন্দিতে প্রোডাকশন করেন, তারপরে কন্নড়াতে অনুবাদ করে, নিজে অনুবাদ করেন, হিন্দি থেকে কন্নড়া করে অনুবাদ ও অভিনয় করেন। দিল্লিতে হিন্দিতে রাজেন্দ্রনাথ করেন ওই হিন্দি অনুবাদ। গিরিশ তার অল্প পরে ইংরেজি অনুবাদ করে হিন্দিটা থেকে। ততদিনে বাদলবাবু আবার ফিরে এসেছেন এখানে। গিরিশ যোগাযোগ করে বাদলবাবুর সঙ্গে, কারণ প্রতিবাদী হিন্দি কবিতাগুলো অনুবাদ করেননি। তারপরে আবার ফিরে যাচ্ছেন নাইজেরিয়াতে। তারপরের বার যখন ফিরছেন তখন ত্রিংশ শতাব্দী, পাগলা ঘোড়া ইত্যাদি ইত্যাদি, প্রায় 7-8টা নাটক, এবং সেগুলো এখানে প্রথম পড়ে শোনাচ্ছেন। বহুরূপীটা জানো বোধ হয় জামল পালেকারের প্রথম কাজ, কারণ তার আগে চিত্রা পালেকার আমলের, তখনও বিয়ে হয়নি প্রেয়সীর। নমস্কার, আর্ট পৌরের থেসপিয়ান প্রজেক্টে আমি সায়ন ভট্টাচার্য একটা নতুন পর্ব নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমাদের শুধুমাত্র বাংলা নয়, ভারতবর্ষ এবং তথা পৃথিবীর সংস্কৃতির একজন অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের অহংকার বাংলার যে আমরা এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির সমালোচনা, সাহিত্য, নাটক, সিনেমা এবং সঙ্গীত, চিত্রকলা সমস্ত কিছুর ক্ষেত্রে তার মননশীল চিন্তার জন্য আমরা তাকে সবাই শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের কাছের মানুষ, আমাদের প্রিয় স্যার সমীক বন্দ্যোপাধ্যায়। নমস্কার স্যার। আজকে আমরা মূলত গল্প করব, আপনার থেকে জানব নাটকের সমালোচনা, নাটকের সংস্কৃতি, এবং আমাদের মূলত লক্ষ্য থাকবে হচ্ছে যে থিয়েটার সম্পর্কে, থিয়েটারের সমালোচনা সম্পর্কে আপনার থেকে একটু জেনে নেওয়া। আপনার এই এত বড় জীবনের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি গোটা পৃথিবীকে কত আপন করে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি বলতে গেলে একটা ইতিহাসের একটা চলমান একটা সময়। আপনার জীবনটাকে পাঠ করলেও আমরা কোথাও একটা এই গোটা পৃথিবীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা দেখতে পাই, জানতে পারি। আমার খুব জানতে ইচ্ছা করছে, এইখান থেকে শুরু করি যে আপনার থিয়েটার দেখা শুরু হচ্ছে 1949 থেকে, এবং আজকে 2026, আপনি এখনও সক্রিয়ভাবে থিয়েটার দেখছেন, আলোচনা করছেন, ভাবছেন, অর্থাৎ এই 7টা দশক ধরে আপনার এই চলা। আপনার সেই প্রথম থিয়েটার দেখার অভিজ্ঞতা, সেখান থেকে যদি আমরা আজকে গল্পটা শুরু করি। আমার প্রথম থিয়েটার দেখার অভিজ্ঞতা একদিক থেকে ঐতিহাসিক, অর্থাৎ ইতিহাসের একটা সময়ের সঙ্গে জড়িত, মণ্ডিত, আর অন্যদিকে তার মধ্যে একটা রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার, ত্রাস, এই সব কিছু জড়িয়েছিল। 1949 সালে আমার প্রথম নাটক দেখা, এখনো মনে আছে, 9 বছর বয়সের অভিজ্ঞতা। কিন্তু অভিজ্ঞতাটা যদি খুব তীব্র হয়, সেটা দীর্ঘস্থায়ীও হয়। এটা আমার জীবনের অভিজ্ঞতা। 1949 সালে ভারতীয় গণনাট্য সংঘ এবং কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গে এবং ভারতের অনেক অংশে নিষিদ্ধ গণনাট্য সংঘ দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে একটা ছোট্ট ফুটবল খেলার মাঠে তাদের নাটক সংকেত, সলিল চৌধুরীর লেখা নাটক, সেইটা মঞ্চস্থ করছেন। আর এখনও হিন্দুস্তান পার্কের রাস্তাটা দিয়ে যদি যাও, দেখতে পাবে যে অনেকগুলো গলি এসে পড়ে এই রাস্তাটার ওপরে।
সেই প্রত্যেকটা গলি মুখে কমিউনিস্ট পার্টি এবং গণনাট্য সংঘের স্বেচ্ছাসেবিকেরা পাহারা দিচ্ছেন। যদি পুলিশ আক্রমণ করে তাহলে দর্শকদের তার আগাম জানিয়ে দেবেন, দর্শকরা সরে যেতে পারবেন। এবং পাড়ায় গণনাট্য সংঘের প্রতি সহানুভূতি সম্পন্ন রসিক মানুষদের সঙ্গে একটা ব্যবস্থা করা আছে যে বিপদ হলে, সংকট হলে শিল্পীদের তারা আশ্রয় দেবেন। এইভাবে গণনাট্য সংঘ কিন্তু তখন নাটক করছে। এবং আমার মনে আছে সেই সন্ধেবেলায় নাটকের আগে সলিল চৌধুরীর নেতৃত্বে গণনাট্য সংঘের দক্ষিণ কলিকাতা স্কোয়াড তারা 6-7টা গণনাট্যের গান গাইছেন, লোক জমায়েত হচ্ছে, তারপরে নাটক শুরু হচ্ছে। নাটকে সেদিন কোনো বাধা বিপত্তি ঘটেনি, নাটক দেখেছিলাম। তাতে অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত সাধনা রায়চৌধুরী, কারণ এরাই এই সম্প্রদায়ে ছিলেন, অন্য নাটকগুলোতে অভিনয় করতেন। আর ঘটনাচক্রে আত্মীয়তা সূত্রে করুণা বন্দ্যোপাধ্যায় আমার বৌদি, সেই কারণেই বা সেই যোগসূত্রেই আমার দেখতে যাওয়া। এবং সেই সময় মনে আছে যে অনেক রাত্রিরেই বৌদি বাড়ি ফেরেননি, কোথাও গণ্ডগোল হয়েছে অভিনয়ে, আটকে গেছেন। আমরা উৎকণ্ঠায় থেকেছি সারা রাত্রির, পরের দিন ফিরে এসেছেন, বাড়িতে ফোন ছিল না। তাই নাটক দেখার সঙ্গে কিন্তু রাজনীতি, প্রেক্ষাপট, ইতিহাস জড়িয়ে যাচ্ছে আমার প্রথম দেখা থেকে। আর গণনাট্য সংঘের সঙ্গে বৌদির যোগাযোগ, ঘনিষ্ঠ কাজকর্মের সূত্রেই বাড়িতে কিন্তু খুব অল্প বয়স থেকেই শম্ভু মিত্র, জ্যোতিরিন্দ্র মৈত্র, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, এরকম মানুষদের কিন্তু আনাগোনা দেখছি। আমি খুবই ছোট, তার ফলে আমার তাঁদের সঙ্গে সরাসরি কোনো পরিচয়, সম্পর্ক তৈরির প্রশ্নই ওঠে না তখন। সেই সম্পর্কগুলো পরবর্তী জীবনে এসেছে, কিন্তু ওই যোগসূত্রটা ছিল। আর তারপরে কলেজে ভর্তি হয়েছি স্কুলের পর্ব শেষ করে 1955 সালে। 55 সালে কলকাতায় তখন রাষ্ট্র হয়ে গেছে যে শ্রীরঙ্গ মঞ্চ থেকে যে কোনো দিন শিশির কুমার ভাদুড়ী নির্বাসিত হতে পারেন। লোক হচ্ছে না থিয়েটারে, বাড়িওয়ালার কাছে ধার বেড়েছে, দেনা বেড়েছে, বাড়িওয়ালা তুলে দেবে, বাজারে রটে গেছে। তারই মধ্যে আমি মনস্থির করেছি যে শ্রীরঙ্গমে শিশিরবাবুকে দেখব। দক্ষিণ কলিকাতায় থাকি, সেখানে মানুষ হয়েছে ছোটবেলা থেকে, খুব একটা কলকাতা শহর চিনিও না। প্রেসিডেন্সি কলেজে পড়ি, প্রেসিডেন্সি কলেজ অবধি যাতায়াতটা আপনার বাড়ি কোথায়? রপ্ত হয়েছে। বাড়ি ছিল দক্ষিণ কলকাতা, একেবারে বালিগঞ্জ স্টেশনের কাছে। আচ্ছা, এখনও বাড়িটা দাঁড়িয়ে আছে। ভাড়াটে ছিলাম আমরা। আমাদের বাড়িওয়ালা ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ রাধা কুমুদ মুখোপাধ্যায়। আর ওই বাড়িতেই ওরাও থাকতেন একটা অংশে, আর আরেকটা অংশে যেটা ভাড়া অংশ যাতে আমরা থাকতাম, সেই অংশে দোতলা আর ছাদটায় আমরা থাকতাম। ছাদে আমার পড়বার ঘর ছিল, আর একতলায় থাকতেন আমার খানিকটা কয়েক বছর ছোট আমার চেয়ে, এখন আমার খুবই বন্ধু এবং পরিচিত মানুষ ইতিহাসবিদ পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, এবং আমার চেনাশোনা বন্ধু বান্ধবদের মধ্যে দুজনেই পরস্পরকে ডাকনামে ডাকাডাকি করি, এরকম বন্ধু একমাত্র পার্থই। তো
সালে প্রেসিডেন্সি কলেজে পড়তে পড়তেই যখন শ্রীরঙ্গমে দেখব সংকল্প করি, খুঁজে বার করি শ্রীরঙ্গম, চিনতাম না ও পাড়া একেবারে, টিকিট কাটি, মাইকেল মধুসূদন নাটক দেখি। আচ্ছা। এবং পরে শিশিরবাবুকে চিনেওছি, তার জীবনের শেষ 2 বছর তার সঙ্গে যাতায়াত হয়েছে, যাতায়াত না, আমার যাওয়া হয়েছে, তার কথা শোনা হয়েছে, সে নিয়ে আমি লিখেওছি পরে। কিন্তু যে শিশিরবাবুকে আমার সমালোচকের দৃষ্টিতে, সাহিত্য থিয়েটার ইতিহাসকারের দৃষ্টিতে দেখেছি, চিনেছি, তার কীর্তির তখন প্রায় ভগ্নাবশেষ। অর্থাৎ শিশিরবাবুই আমাদের প্রথম রবীন্দ্রনাথের ভাষায় প্রয়োগকর্তা, যিনি থিয়েটারটাকে অভিনয়ে সীমিত রাখেননি, একটা সার্বিক প্রয়োগের মধ্যে পুরো মঞ্চ ক্ষেত্রটাকে ব্যবহার করা, তাকে রূপায়িত করা, মঞ্চপট তৈরি করা, আঁকা পট নয়, জীবন্ত দৃশ্যময় পট। তার অসাধারণ কীর্তি শিশিরবাবুর, তার আর কিছু তখন নেই। আঁকা পশ্চাৎপটের সামনে অভিনয় করছেন একেবারে সাবেকি রীতিতে, সেগুলো খুব জীর্ণ, কিন্তু সেই সমস্ত কিছুকে পেরিয়ে অসাধারণ সংবেদী স্পর্শকাতর অভিনয়, মুহূর্তে মুহূর্তে, সময় সময়, পর্বে পর্বে মুগ্ধ হয়েছি। আপনি কি মূলত দুটো নাটক দেখেছিলেন, মাইকেল মধুসূদন? না, আমি তখন শুধু মাইকেল মধুসূদনে দেখেছি, শ্রীরঙ্গমে একটা নাটকই ওই একবারই দেখেছি। রীতিমতো নাটক সেটা পরে আসছে, অনেক পরে। কিন্তু তখনও আমার থিয়েটারটা আমার, বা নাট্য সংস্কৃতি আমার মূল অভিনিবেশের, চর্চার, বিচারের লক্ষ্য হয়ে দাঁড়ায়নি। আমি সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্যের ছাত্র, ইংরেজিতেই সাম্মানিক ইংরেজি নিয়ে পড়ছি, তারপরে স্নাতকোত্তর স্তরেও যাচ্ছি। আর সেটা প্রেসিডেন্সি কলেজের ইংরেজি, বাংলা, ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, সংস্কৃত ভাষা সব ক্ষেত্রেই একটা স্বর্ণযুগ। এবং আমি নিজেকে কৃতার্থ বোধ করি, ভাগ্যবান মনে করি, এবং অসম্ভব আজীবন শিক্ষার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে বিনয়ের শিক্ষা, বিনীত থাকার শিক্ষা ওইখানেই পেয়েছি। এই মানুষদের কাছে আমি পড়বার সুযোগ পেয়েছি, মহামহিয়ান আমার মাস্টারমশাইরা। ইংরেজিতে সুবোধচন্দ্র সেনগুপ্ত, তারকনাথ সেন, অমল ভট্টাচার্য, শৈলেন্দ্র কুমার সেন, ভবতোষ চট্টোপাধ্যায়, কাজল সেনগুপ্ত, অরুণ দাশগুপ্ত। অর্থনীতিতে ভবতোষ দত্ত, অমিয় বাগচি, তাপস মজুমদার, ধীরেশ ভট্টাচার্য। দর্শনে প্রভাসজীবন চৌধুরী, অমিয় কুমার মজুমদার, গোপীনাথ ভট্টাচার্য। সংস্কৃত ভাষা ও সাহিত্যে গৌরীনাথ শাস্ত্রী, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। বাংলায়, বাংলা সাহিত্য, ভাষা ও সাহিত্যে চিন্তাহরণ চক্রবর্তী, দেবীপদ ভট্টাচার্য, ভূদেব চৌধুরী, হরপ্রসাদ মিত্র, কবি অজিত দত্ত। ইতিহাসে বাংলার ভবতোষ দত্ত, বাংলা সাহিত্যের। ইতিহাসে অমলেশ ত্রিপাঠী, ভূপেশ মুখোপাধ্যায়, আবুল ওয়াহাব মাহমুদ। এই রকম মানুষদের কাছে আমাদের পাঠ স্বভাবতই আজীবন বিনয়ী থাকব, দম্ভ করব না, উদ্ধত্ত করব না, কখনো না। এই মানুষদের কাছে শিখেছি, পড়েছি, জেনেছি, কাছ থেকে দেখেছি। তাই সেই শিক্ষায় যখন জারিত হচ্ছি, তখনও আমার কিন্তু
আগ্রহ সবচেয়ে বেশি, চর্চা সবচেয়ে বেশি কথা সাহিত্যে, গল্প উপন্যাস। হ্যাঁ। কারণ আমি ততদিনে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছি। আমি কমিউনিস্ট পার্টির সদস্যপদ, তখন রীতি ছিল যে প্রার্থী পদে থাকতে হয়, প্রথম আবেদন করতে হয় সদস্য পদের জন্যে। আবেদন করেছি, প্রার্থী হয়ে থাকে একটা বছর, পার্টি পরীক্ষা করেন, দেখেন আমার কাজকর্ম ইত্যাদি, তারপরে পার্টির সদস্য পদ লাভ করি 1959 সালে। তখন আমি স্নাতকোত্তর পর্বে প্রবেশ করছি বিশ্ববিদ্যালয়ে, এবং কলেজের অধ্যাপকেরাও আমাদের তখনও পড়াচ্ছেন স্নাতকোত্তর পর্বে কলেজে। এবং স্বাধীনতায় যখন যোগ দিচ্ছি, পার্টিতে যোগ দেওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয় যে স্বাধীনতা পত্রিকায় কাজ করা, পার্টির দৈনিক মুখপত্র, তখন সম্পাদক সরোজ মুখোপাধ্যায়। এবং সেটাও আমি আমার ভাগ্য বলে মনে করি যে আমাকে 3টে দায়িত্ব দেওয়া হয়। একটা দায়িত্ব ছিল স্বাধীনতার, যেটা কিশোর সভা বলে একটা পাতা থাকতো, রবিবারের পাতা ছোটদের, যেটা প্রতিষ্ঠা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য, সম্পাদনাও করতেন সুকান্ত, জনযুদ্ধ এবং স্বাধীনতা পত্রিকায়। সেইটিতে আমি যখন যোগ দিই তখন সৈয়দ আবুল হুদা সম্পাদনা করতেন ওই পাতাটার, আমিও সহযোগী ছিলাম। পরে ওই পাতাটার দায়িত্ব পুরোপুরি আমি গ্রহণ করি এবং কয়েক বছর ওটা আমি সম্পাদনা করি। আরেক দিকে আমি ভাগ্যবান যে রবিবারের পাতা, যেটা সাহিত্যের পাতা, সেটার দায়িত্বে ছিলেন স্বনামধন্য সরোজ দত্ত, এবং সরোজ দত্তের সহকারী হয়ে ওই রবিবারের পাতায় আমি কাজ করতাম। সরোজদা আমাকে লিখবার দায়িত্ব দিতেন, বিভিন্ন বিষয় বেছে দিতেন, আমিও বিষয় বেছে ওর কাছে প্রস্তাব করতাম, তার অনুমতি দিতেন, সুযোগ দিতেন, এবং আমার লেখা শুরু বাংলা ভাষায়, বাংলা সাহিত্যে, স্বাধীনতার পাতায়, এবং বিশেষ করে সেটা উপন্যাস নিয়ে, কথা সাহিত্য নিয়ে। 1959 সাল থেকে 1964 সালে পার্টি বিভক্ত হয়, আমি পার্টি ছেড়ে দিই সেই বছরই, 64 সালে। কিন্তু আমার বামপন্থী বোধ, আমার বামপন্থী বিশ্বাস, সেটা এখনো অক্ষুণ্ণ, একই জায়গায় আছে। আমি বিচার করি, চিন্তা করি এবং চর্চাটা করি, ওই বিজ্ঞানের চর্চা যদি বলি, ওটাকে বিজ্ঞান বলে আমি মনে করি মার্ক্সবাদকে। এবং সেইটের বাতাবরণের মধ্যে আমি কিন্তু সংস্কৃতিকে দেখি, সাহিত্যকে দেখি। আর একটা ঘটনা চক্রে আমার থিয়েটারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, যেটা চর্চার আকর্ষণ, দেখে আনন্দ পাওয়ার সুখ, সেটা ছিল পারিবারিক সূত্রেই। বাড়ি থেকেই আমরা একসঙ্গে পারিবারিকভাবেই, বাবা, মা, দাদা, আমরা সবাই মিলে একসঙ্গে নাটক দেখতাম। বহুরূপীর নাটক, রক্তকরবী সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় অভিনয় থেকেই দেখেছি। ছেঁড়াতার দেখেছি 1952 সালে, যখন বহুরূপীর প্রথম দল ভাঙেনি তখনও। আমার মনে আছে যে 52 সালে মোহাম্মদ আলী পার্কে একটা উৎসবে আমি দেখছি ছেঁড়াতারের প্রথম দৃশ্য, পদ্মা উঠছে যখন, দেবব্রত বিশ্বাস বসে আছেন একটা খাটের ওপর, ওর কোলের ওপর ওর চিরাচরিত পরবর্তী সময়ে আমরা যে দৃশ্য দেখেছি, কোলের ওপর হারমোনিয়ামটা নিয়ে সেইভাবে বসে সুর ভাঁজছেন, একটা গানের সুর আওড়াচ্ছেন, দরজা ধাক্কা হয়, দরজাটা খুলে দেন, রহিমউদ্দিবেশী শম্ভু মিত্র প্রবেশ করেন। এটা কোথায় হচ্ছে? মোহাম্মদ আলী পার্কে। আচ্ছা, তখন আর ওই সন্ধেটাও আমার কাছে একটা অসাধারণ স্মরণীয় সন্ধ্যা। একটা শান্তি সংস্কৃতি উৎসব হচ্ছিল, বামপন্থী সংস্কৃতির
গণনাট্যোত্তর পর্বের 50-এর দশকে, তখন নিষেধাজ্ঞা উঠে গেছে, গণনাট্য সংঘ আবার পুনরুজ্জীবিত। কিন্তু গণনাট্য সংঘ ছাড়াও গণনাট্য সংঘ তখন কাজ করছেন শান্তি আন্দোলনে বিশেষভাবে। আর শান্তি সংস্কৃতি উৎসবের একটা সন্ধ্যের অধিবেশন শুরু হচ্ছে কৃষ্ণচন্দ্র দেকে দিয়ে। অন্ধ কৃষ্ণচন্দ্র দে একটি তরুণের কাঁধে হাত দিয়ে মঞ্চে প্রবেশ করে বসছেন। তারপরে ওই অসামান্য কণ্ঠস্বর, ওই বেজ দাপুটে কণ্ঠস্বর এখনো আমার কানে বাজে, এবং তাতে উনি গান করছেন, যেদিন শুনিল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ। উদাত্ত এবং বেজে কি জ্বলন্ত গান। তারপরে একটা হিন্দি গান গাইছেন, হিমালয় পার হ্যায় দেশ হামারা। দ্বিতীয় অনুষ্ঠান তারপরে উঠে যাচ্ছেন কৃষ্ণচন্দ্র দে, ক্ষীরোদ নট্য, ঢোল বাদক, এবং গণনাট্য সংঘই ওই 40-এর দশক থেকে 50-এর দশক পর্বেও লোকশিল্পীদের আবিষ্কার করে কলকাতার মঞ্চে, সাধারণ্যের মঞ্চে তাদের নিয়ে আসছেন। তাই ক্ষীরোদনট্য একান্তভাবেই গণনাট্য সংঘের আবিষ্কার। ক্ষীরোদনট্য না যখন মঞ্চে আসছেন, ক্ষীরোদনট্য তো বসে ঢোল বাজান না, দাপিয়ে বেড়ান সারা মঞ্চ, নিচে বেড়ান ঢোল নিয়ে। সেই দেখছি বাংলা সংস্কৃতির যোগসূত্রগুলো জুড়ছে, মিলছে। কৃষ্ণচন্দ্র দে, ক্ষীরোদনট্য, কতগুলো ধারা, কতগুলো প্রবাহ ইতিহাসের। তারপরে ছেঁড়াতার, এবং ছেঁড়াতারে শুরু হচ্ছে কিন্তু দেবব্রত বিশ্বাসকে দিয়ে। যে ছেঁড়াতার অভিনীত হচ্ছে তখনও বহুরূপীর প্রথম বড় ভাঙন সেটা তখনও ঘটেনি। তাই শুরু হচ্ছে, এখনো মনে আছে, পদ্মা সত্যিই মঞ্চে একটা খাটের ওপরে বসে আছেন দেবব্রত বিশ্বাস, আর ওর খুবই চিরপরিচিত ভঙ্গিতে কোলের ওপরে হারমোনিয়ামটায় হাত রেখে সুর ভাঁজছেন, একটু গানের মুখড়া গাইছেন। দরজা ধাক্কা হয়, হারমোনিয়ামটা নাবিয়ে উঠে যান, খুলে দেন, রহিমউদ্দিন শম্ভু মিত্র আসেন। গ্রামের বন্ধু দুজনে শহরে এসে রহিমউদ্দিন দেখা করছেন বন্ধুর সঙ্গে, এই দৃশ্য। এবং তখন তাতে অভিনয় করছেন তুলসী লাহিড়ী, কালী সরকার, মোহাম্মদ ইসরায়েল, সবিতাব্রত দত্ত, তৃপ্তি মিত্র তো অবশ্যই, এরা সকলে অভিনয় করছেন 1952 সালের ছেঁড়াতার। একটা সন্ধে যখন এই তিনটে অনুষ্ঠান দেখি, কোথাও একটা বাংলার সংস্কৃতির একটা মানচিত্র, একটা ইতিহাস কিন্তু দৃশ্যমান, ধ্বনিময় হয়ে ওঠে। এবং এইগুলো আস্তে আস্তে আমি গ্রহণ করছি, কিন্তু তখনও আমার থিয়েটারের প্রতি কোনো বিশেষ আকর্ষণ বা থিয়েটারের প্রতি একটা বিশেষ কোনো টান তৈরি হয়নি। কিন্তু সংস্কৃতির এই বৃহত্তর পরিমণ্ডলটাকে একভাবে আমি জানবার, চিনবার চেষ্টা করছি। তারপরে শিশিরবাবুকে আমি পাবো আর একটু পরে, 55 সালে। এবং বিশ্ববিদ্যালয় বা কলেজে আমার পড়ায় কিন্তু আমার মুখ্য আগ্রহ তখনও কথা সাহিত্য। থিয়েটারের প্রতি জোড়া লাগাটা যদি বলি, সেটা একটা অদ্ভুত ঘটনাচক্রে ঘটে। 1961 সালে আমরা সে বছর এমএ পরীক্ষা দেব শীতকালে, আর আমার সহপাঠী ছিলেন বিশ্ববিদ্যালয়ে এসে, প্রেসিডেন্সি কলেজের বন্ধু নন, কালীপ্রসাদ ঘোষ। তখন বহুরূপীতে তিনি আছেন, আর কালীর
তখনও অভিনয়ে বা থিয়েটারের বাকি ব্যাপারটায় ততটা আগ্রহ ছিল না। ও থিয়েটারে আলো ব্যাপারটাকে ধরেছিল, সেইটা ওর সাধনা, চর্চা, ভাবনার বিষয় ছিল। আচ্ছা। তাপস সেনকে সহকারী হিসেবে ও বহুরূপী নাটকে কাজ করে তাপসবাবুর সঙ্গে, তাপসবাবু সহকারী হিসেবে, এবং কাজ শেখে সেইভাবে, আর পড়াশোনা করে আলো নিয়ে। 1961 সাল রবীন্দ্রনাথের জন্মের শতবার্ষিকী। নানাভাবে নানা ব্যাপারের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। জওহরলাল নেহরু তখন দেশের প্রধানমন্ত্রী। ভাবা যায় না যে দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং তার পরিকল্পনায়, তার কল্পনায়, ইচ্ছায় স্থির হয় যে পরের বছর 1962 সালের জানুয়ারিতে দিল্লিতে খুব বড় আকারে একটা আন্তর্জাতিক আলোচনা চক্র হবে, উৎসব হবে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। নেহেরু এবং ইন্দিরা গান্ধী দুজনেই সরাসরি সেটার সঙ্গে যুক্ত হন নানাভাবে, তাঁদের পরিকল্পনা, নির্দেশনা ইত্যাদি। নেহেরু এবং ইন্দিরা গান্ধী জানো যে তার আগে রক্তকরবী দেখে মুগ্ধ হয়েছিলেন দিল্লিতে, আইফ্যাক্স হলে, তার কাহিনী আমরা শুনেছি। নেহেরু যে উদ্যোগ নেন, এবং তাঁরই উদ্যোগে এবং তাঁরই পরামর্শে বহুরূপীকে আমন্ত্রণ জানানো হয় যে ওই আন্তর্জাতিক যে উৎসব 62 সালে জানুয়ারিতে দিল্লিতে হবে, তাতে বহুরূপী রবীন্দ্রনাথের একটা কোনো নতুন প্রযোজনা উপস্থাপন করবেন। শম্ভুবাবু বিসর্জন মেনে চুজ করেন, এবং এই প্রথম কালীকে দায়িত্ব দেওয়া হয় এটার আলোক সম্পাদ করার, তাপসবাবু নয়। এটা একটা বিরাট দায়িত্ব, এবং এই দায়িত্ব কালী তার আগে কখনো পায়নি। কালী আমাকে বলে যে আমার পক্ষে এই বছর তাহলে MA পরীক্ষাটা দেওয়া হবে না, পারবো না, কারণ এই কাজের পুরো দায়ভার আমাকে গ্রহণ করতে হবে এই প্রথম, এবং এই রকম গুরুত্বপূর্ণ একটা উপলক্ষে আমি আলোক সম্পাদ করব, আমার জীবনে প্রথম স্বাধীন আলোক সম্পাদ। কিন্তু আমার MA পরীক্ষাটা যত দ্রুত সম্ভব পাশ করা দরকার, চাকরি নিতে হবে, চাপ আছে, তাই তুই কথা দে যে তুই সামনের বছর আমাকে পড়িয়ে দিবি, আমার পড়ার সময় থাকবে না। আমি সঙ্গে সঙ্গে রাজি হই। আর কোথাও একটা বিরাট ব্যাপার, একটা ঐতিহাসিক ব্যাপার, তাতে আমারও ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভূমিকা থাকবে, যে কালী যাতে স্বচ্ছন্দে কাজটা করতে পারে, আমি তার জন্য ওকে পরের বছর পড়িয়ে দেব। ওনার পুরো নামটা কি? কালীপ্রসাদ ঘোষ। কালীপ্রসাদ ঘোষ। কালীপ্রসাদ ঘোষ পরে দীর্ঘকাল বহুরূপীর সম্পাদক ছিল, অভিনয়ও করেছেন, খুবই নামী সদস্যকারী বহুরূপী পরবর্তীকালে। তার মানে আপনার তখন বয়স হচ্ছে 20? আমার বয়স তখন, আমি 21। 20-21। আর কালী আমার চেয়ে বয়সে একটু বড় ছিল, বোধহয় বছর 3-4 বড় হবে, ঠিক হিসেবটা জানি না, কিন্তু একটু বড় ছিল। মাঝখানে একটা কোনো পড়াশোনার ফাঁক ছিল তার আগে। 1961 সালে আমি MA পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা হয়ে যাবে 2-3 দিন পরে বহুরূপী পরপর 2 দিন, যতদূর মনে পড়ে, নিউ এম্পায়ারে বিসর্জন মঞ্চস্থ করে। দিল্লি যাবার আগে একটা পরীক্ষা করে দেখে নেওয়া বা প্রথম প্রযোজনা। কালীর আমন্ত্রণে আমি দেখতে যাই, প্রথম দিনই দেখি, এবং আমার ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। অথচ তার আগে আমি রক্তকরবী, পুতুল খেলা, দশচক্র, ডাকঘর তৃপ্তিদির পরিচালনায়, বাকিগুলো শম্ভুবাবু, এগুলো সব দেখেছি, এবং একাধিকবার দেখেছি, মুগ্ধ হয়েছি, খুব ভালো লেগেছে। তার ফলে বিসর্জনটা একটা ধাক্কা দেয়, যে একেবারেই আমার কাছে চলছে না কিছু। পরের দিন সকালে কালী আমাকে ফোন করে, জানতে চায়। আমি বলি, দেখ, আমার একেবারে ভালো লাগেনি, এবং এটা একটা কোথাও আমার কাছে একটা
ধাক্কা, একটা আঘাত। বহুরূপীর কাছে আমার যে প্রত্যাশা, বহুরূপীর সঙ্গে আমার এতদিনের দেখার যে আনন্দ, সেটা কোথাও ধাক্কা খেল। কিন্তু আমি থিয়েটার নিয়ে বলবার বা কোনো মত প্রকাশ করবার অধিকারী নই, যোগ্য নই। কারণ এটা আমি চর্চা করিনি, আমি শখে দেখেছি, আনন্দে দেখেছি। হঠাৎ আজকে, এবং শম্ভু মিত্রের এতদিনের এই কাজ, এত মহামূল্য কাজ, তাকে আমি হঠাৎ বলবো যে ওটা কিছু হয়নি, এটা বলার অধিকার আমার নেই, স্পর্ধাও নেই। তাই আমাকে একটু সময় দে, আমি আবার নতুন করে বিসর্জন পড়ব, ভাবব, ওই দেখার অভিজ্ঞতাটাকে যাচাই করব আমার চিন্তার মধ্য দিয়ে, দিয়ে একটা কিছু হয়তো আমি লিখিতভাবে দাঁড় করাবো। আর ঘটনাচক্রে, এটা খুবই ব্যক্তিগত, কিন্তু তোমার শ্রোতাদের মজা লাগতে পারে, যে ওই 61 সালে আমার পরীক্ষার ঠিক আগেই কাঞ্চনজঙ্ঘা শুটিং হচ্ছে দার্জিলিংয়ে। আমার বৌদি তখন বোম্বাইতে থাকেন, বৌদি কাঞ্চনজঙ্ঘা শুটিং করতে এসেছেন। আর বৌদির সঙ্গে আমার একটা শর্ত ছিল বা ব্যবস্থা ছিল, যে আমার পরীক্ষার সময়গুলোয় বৌদি যেখানেই থাকুক, বৌদি কলকাতায় এসে আমার কাছে থাকবে। তাই বৌদিও ব্যবস্থা করে নিয়েছিলেন যে ওর শুটিংয়ের ওই অংশটা যাতে আমার পরীক্ষার আগে শেষ হয়ে যায়, যাতে কলকাতা আমাদের বাড়িতে বৌদি আমাদের সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, আমার পরীক্ষা আমাকে খানিকটা মদত দেবার জন্য, আর কিছু না। উনিও তো ইংরেজি সাহিত্যে। হ্যাঁ, উনি, আপনার বৌদিও তো ইংরেজি সাহিত্যের নাকি? হ্যাঁ, কিন্তু মানে ইংরেজি সাহিত্য আমাকে তখন শেখানোর বা কিছু নেই, কিন্তু একটা থাকলে আমি একটা মদত পাই। ভরসা পাই, হ্যাঁ। তো আর ঠিকই হয়েছিল যে আমার পরীক্ষা শেষ হলেই বৌদি বোম্বাই ফিরবেন এবং আমাকে নিয়ে যাবেন। আমি 1 মাস বোম্বাইতে দাদা বৌদির কাছে থাকবো। আচ্ছা, আমি কখনো বোম্বাই যাইনি তার আগে, এইটে ব্যবস্থা ছিল আগে থেকেই। তার ফলে আমি কালীকে বললাম যে আমি তো বোম্বাইতে চলে যাচ্ছি 2 দিন পরে, ওখানে বসে আমি তোকে ওটা লিখে জানাবো। বোম্বাই চলে যাই, দিন 15 পরে ওকে একটা দীর্ঘ চিঠি লিখি, প্রায় 4-5 পৃষ্ঠা তো হবেই। তাতে আমি খুঁটিয়ে খুঁটিয়ে আমার সাহিত্যের যে জ্ঞানগম্যি তখন হয়েছে আমার ওই মহামহিয়ান মাস্টারমশাইদের কৃপায় ও তাদের প্রসাদে, সেইটে এবার থিয়েটারে লাগাচ্ছি আমি, সেই দৃষ্টিটাকে নিয়ে আসছি, সেই বিচার বোধটাকে নিয়ে আসছি, করে একটা দীর্ঘ লেখা চিঠি লিখি, করে লিখি কালীকে, যেটা কেবল তোরই জন্যে, আমি এখনও নিজেকে অধিকারী মনে করি না, তো এটা আর কারোর জন্যে নয়, তোকে জানাচ্ছি। ফিরে আসে 1 মাস পরে, করে গঙ্গাপদ বসুর একটা চিঠি পায়। গঙ্গাপদ বসু তখন বহুরূপী পত্রিকা সম্পাদনা করেন অভিনয় ছাড়া। গঙ্গাধরের একটা চিঠি পায় যে আপনার চিঠি, আপনার বারণ সত্ত্বেও আমাদের গ্রুপে পড়া হয়েছে, আমরা আপনার সঙ্গে একমত নই, কিন্তু আপনি যেভাবে থিয়েটার নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, এরকম লেখক আমাদের চাই বহুরূপী পত্রিকার জন্য, তাই আপনি বহুরূপী পত্রিকায় লিখুন। এই একটা নতুন পর্ব তাহলে আপনার জীবনে শুরু হচ্ছে, এবং নাট্য সমালোচক হিসাবে কোথাও একটা জায়গা, একটা ভাবনা, একটা নতুন মন আসছে। আমি একটা জিনিস ভাবতে ভাবতে খুব অবাক হচ্ছিলাম, মানে শুনছি যত, এই কথা আমি পড়েওছি, যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষে একটি পারফরমেন্স হবে, নাটক হবে, বহুরূপীর মতো দল করবে কাজ, তাপস সেনের মতো একজন অমন মহান মাপের একজন আলোকশিল্পী রয়েছেন, তারপরও একজন তরুণকে বেছে নেওয়া হলো। তার মানে শুধু বিসর্জনের মধ্যে দিয়ে দুটো ঘটনা আমরা পেলাম, একজন নতুন আলোকশিল্পী উঠে এলেন, আর একজন নতুন নাট্য সমালোচকও উঠে এলেন। এবং আজকের যে সময়টা আমরা দাঁড়িয়ে আছি, যে যেখানে সমালোচনাকে নিন্দা বলে মনে করা হয়, সমালোচনাকে মানে বিকল্প সমালোচনাকে গ্রহণ করার যে একটা সংস্কৃতি আমাদের বাংলায়, আমাদের ভারতবর্ষে এটা ছিল,
এইটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা কোথাও গিয়ে মানে আমাদেরকে একটা খুব ধাক্কা দেয়। আপনার এই ভাবনার জায়গাটা যদি আপনি একটু বলেন স্যার। একটা ব্যাপার যেটা লক্ষ্যই করছো, আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম তার থেকেই, যে আমি ইতিহাস দেশের রাজনীতি, সংস্কৃতির সঙ্গে রাজনীতি যোগ, কারণ আমি মনে করি যে সুস্থ রাজনীতি সংস্কৃতি নির্ভর, সংস্কৃত ধারিত হওয়া প্রয়োজন, নয়তো সে রাজনীতি একটা বিভৎস স্বার্থপরতার, ক্ষমতার দ্বন্দ্ব, খেলা, ইতরতায় পর্যবসিত হয়। তার অনেক দৃষ্টান্ত আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি, আমাদের দেশের ইতিহাসেও দেখেছি। তাই সেদিক থেকে কোথাও সংস্কৃতি আর রাজনীতির একটা অক্ষয় জোড়, এটা থাকলেই রাজনীতি একটা সুস্থ মানবিক চরিত্র গ্রহণ করতে পারে, এবং সেটা প্রয়োজন ইতিহাসের কারণে, আমার দেশের কারণে, আমার দেশের মানুষের, আমার দেশের মানবিকতার স্বার্থে। আমার কিন্তু সারা জীবনের আচার আচরণ, জীবনযাপন সব কিছুর মধ্যে এটা জড়িয়ে আছে। তাই আমি কোনোদিন পেশাদার নাট্য সমালোচক হতে চাইনি, হইও নি। বহুরূপীতে যখন আমি লেখা শুরু করছি, সেটাও যখন গঙ্গাদা আমাকে ওইটা বলছেন, এবং ওই সূত্রেই কালী আমাকে বহুরূপীতে নিয়ে যাচ্ছে ওই চিঠির পরে, শম্ভুবাবুর সঙ্গে, গঙ্গাদার সঙ্গে, বহুরূপীর অন্যদের সঙ্গেও আমার পরিচয় করিয়ে দিচ্ছে কালী। এবং এদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়েছে, অনেকের সঙ্গে সম্পর্কে ছোটোখাটো ভাঙচুর হয়েছে পরে। কিন্তু প্রথম যখন গঙ্গাদা আমাকে লিখতে বলছেন এবং শম্ভুবাবু সেখানে উপস্থিত, তখন আমি বলি যে আমাকে থিয়েটার পড়তে হবে, থিয়েটারের জায়গা থেকে আমার সময় লাগবে, দুম করে হঠাৎ কিছু লিখব না। তখন শম্ভুবাবুই বলেন যে বহুরূপীর গ্রন্থাগারে খুব ভালো বইয়ের সংগ্রহ আছে, বিশেষ করে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য তাঁর সংগ্রহ তিনি দান করেছেন, খুবই ভালো সংগ্রহ। তা আমায় বলেন তুমি ওখান থেকে, আপনি ওখান থেকে যে কোনো, তখন আপনি বলতেন, আপনি ওখান থেকে যে কোনো বই নিতে পারেন, নিয়ে যেতে পারেন বাড়িতে, নিয়ে রেখে পড়ুন না, করে আপনি যখন মনে করবেন, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, লিখবেন। তো ওইখান থেকে আমি প্রথম স্তানিস্লাভস্কির 5-6টা বই নিয়ে আসি, পড়তে থাকি, থিয়েটার ইতিহাস পড়তে থাকি ভালো করে। তারপরে আস্তে আস্তে, এবং আমার বই কেনার বাতিকটা তার আগেই শুরু হয়ে গেছে, তো ওই বইগুলো আমি নিজে কিনতে থাকি, সংগ্রহ করতে থাকি। এখানে আছে স্তানিস্লাভস্কির পুরো একটা তাকি, প্রায় রুশি থিয়েটার, তার প্রথম দিকটা পুরো স্তানিস্লাভস্কি। এগুলো প্রথমে ওখান থেকে এনেছিলাম, তারপর আমি নিজে কিনেছি, সবই পড়তে থাকি। 1 বছর পরে আমি প্রথম বহুরূপী পত্রিকায় একটা প্রবন্ধ লিখি, যেটা থিয়েটার সম্পর্কে আমার জীবনের প্রথম প্রবন্ধ। আচ্ছা। সেটাও খুব একদিক থেকে তাৎপর্যপূর্ণ, যে বাইজিং অপেরা চীনের খুব বড় একটা নাট্যরূপ, নাট্য প্রক্রিয়া, তার যুগান্তকারী পুরুষ অভিনেতা মেলান ফাং, রবীন্দ্রনাথ মেলান ফাংয়ের অভিনয় দেখেছিলেন, মুগ্ধ হয়েছিলেন, এবং মেলান ফাংয়ের পাতলা কাগজে তৈরি পাখার ওপরে, হাত পাখার ওপরে রবীন্দ্রনাথ স্বহস্তে ওর কবিতা লিখে দিয়েছিলেন। বাহ! সেটা এখনো সংরক্ষিত আছে চীনে, অনেকে দেখেছেন, তা ছবিও দেখেছি আমরা। সেই মেলান ফাং মারা যান ওই সময়, 62 সালে। তো আমি মেলান ফাংয়ের উপরে প্রচুর তথ্য জোগাড় করে, বাইজিং অপেরা সম্পর্কে তথ্য জোগাড় করে, এখনও আমার সংগ্রহ, এখানে বাইজিং অপেরার উপরে বই আছে, একাধিক বই, সেইগুলো সংগ্রহ করে আমি মেলান ফাং, সেইটা আমার জীবনের প্রথম থিয়েটার নিয়ে প্রবন্ধ, মেলান ফাংয়ের উপর প্রবন্ধ। এবং মেলান ফাংয়ের থিয়েটার আইজেনস্টাইন দেখেছেন, বেটোল্ট ব্রেখট দেখেছেন, সেই সম্পর্কে তাদের আলোচনা আছে, ছবি আছে ওদের একসঙ্গে। মেলান ফাং একটা
থিয়েটার, সিনেমা, নৃত্যের একটা বিরাট একটা যৌগবন্ধন, বিরাট ব্রেস্টের নাটকেও খুব অনুপ্রাণিত উনি। সো মেলান ফাংয়ের ওপর প্রবন্ধ আমার জীবনের প্রথম থিয়েটার নিয়ে লেখা বহুরূপীতে প্রকাশিত হয়। আর 60 সালে সেটা ততটা থিয়েটারের আকর্ষণে নয় যতটা ওই বৃহত্তর সংস্কৃতিটাকে আমি চিনতে চাই, যেখান থেকে আমি ক্ষীরোদনট্টকে আবিষ্কার করি ওইখানে। তার আগে আমি সেই গোমহানি দেওয়ান, লম্বোদর চক্রবর্তীর কবির লড়াই শুনেছি, যাতে এক পক্ষে একজন পুরুষকারের সমর্থনে বলছেন, আরেকজন নিয়তির সমর্থনে বলছেন। সেই নিয়ে কবিতায় সারা রাত্রে তর্ক, কবিতায় তর্ক, কবির লড়াই। আমি সেটা দেখেছি, শুনেছি সারা রাত জেগে। কেমন? তো এইগুলোকে আমি তখন চিনবার চেষ্টা করছি, ততটা থিয়েটারের কারণে নয়, আমার সংস্কৃতিটাকে আমি চিনতে চাই। কারণ এর সঙ্গে আমি যুক্ত করব আমার রাজনৈতিক ভাবধারা, আদর্শবাদ, এইগুলোকে। তাই এই সংস্কৃতি হবে আমার ভিত্তি, এই সংস্কৃতি হবে আমার বাহন, এই সংস্কৃতির মধ্যে দিয়ে চালিত হবে আমার এই আদর্শ চিন্তা। সেখান থেকে এগুলো দেখছি। তাই 60 সাল থেকে আমি যাত্রা দেখতে শুরু করি। 1960 সালে, এটাও একটা ইতিহাস, যে প্রথম শোভাবাজার রাজবাড়িতে, তার যেটা অঙ্গন মাঝখানে, সেইখানে একটা নাট্যোৎসব শুরু হলো, যাত্রা নাট্যোৎসব। আচ্ছা। এবং বেশ কয়েক বছর ওখানে চলে। তারপরে সেটা বিডন স্কোয়ারে, রবীন্দ্র কাননে, সেখানে চলে আসে। আচ্ছা। নিয়মিত প্রতি বছর একটা প্রায় 15 দিনের 16 দিনের যাত্রা উৎসব। আচ্ছা, নাটকও হতো? যাত্রা উৎসব একেবারে। এবং এটার একটা ইতিহাস আছে, তার মধ্যে বেশি যাব না, কিন্তু একটা কথা বলি যে ততদিনে যাত্রা নিয়ে যদি আমরা পরে কোনো দিন কথা বলি সেটার মধ্যে দিয়ে যাব, কারণ সেটা নিয়ে আমি কাজ করেছি অনেকটাই। 20-এর দশকে লোকনাট্য যাত্রা, গ্রাম মফস্বলের যাত্রা, এটা কলকাতায় একটা ব্যবসায়িক বাণিজ্যিক ভিত্তি পায় 20-এর দশকে, 1920-এর দশকে, তার আগে নয়। তার আগে যেটা যাত্রা বলতে কোনো একটা গ্রাম বা মফস্বল শহর, সেখানে একটা যাত্রা দল, তারা একটা মানে পৌঁছেছে, তার একটা প্রতিপত্তি হয়েছে, তার জনপ্রিয়তা হয়েছে, তারা 10টা 20টা গ্রাম ছড়িয়ে তারা অভিনয় করে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে অভিনয় করছে। তার জন্য আলাদা মঞ্চ, তার র্যাম্প, তার আলাদা একটা শৈলী। কিন্তু সেটা কলকাতাকে কোথাও স্পর্শ করেনি, বা কলকাতার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। 20-এর দশকে নানা ঐতিহাসিক কারণে, সেটার মধ্যে এখন আমরা যাব না। প্রথম নট্য কোম্পানি মাছরং, এক নট্য কোম্পানি যতদিন ছিলেন, ওরা নট্য কোম্পানি, তার নিচে লিখতেন মাছরং যাত্রা সমাজ। মাছরং গ্রামের একটা নাটক যাত্রার দল। আচ্ছা। তারা একটা প্রতিষ্ঠা, প্রতিপত্তি, মান, সেটা পৌঁছেছে। এইবার তারা কলকাতাতে তারা কার্যালয় বসাচ্ছে, গদি শব্দটাই তারা ব্যবহার করতেন, গদি বসাচ্ছেন, যাতে এইখান থেকে তারা সারা দেশ, সারা বাংলা শুধু না, আসাম, ওড়িশাও, যেখানে বাংলাভাষীরা আছেন, সেখানে এই যাত্রার দলটা এরা যাবে, ঘুরে ঘুরে অভিনয় করবে বিস্তীর্ণ একটা অঞ্চল জুড়ে। এটার জন্য একটা খুবই বড় মাপের একটা প্রযোজনা ব্যবস্থার দরকার হয়। ঠিক। সেইটাকে কলকাতা শহরে প্রতিষ্ঠা করে সেখান থেকে ওরা সর্বত্র ঘুরবেন। এইটা প্রথম নট্য কোম্পানি আসেন। তারপরে একটার পর একটা যাত্রা দল কলকাতায় গদি বসাতে থাকেন। এটা 20-এর দশকে শুরু হয়। এবং এদের প্রক্রিয়াটা ছিল, বা পদ্ধতিটা ছিল, যে ওই বর্ষার সময়টায় ওরা পালাগুলো মহলা দিতেন, বাঁচতেন, লেখাতেন, মহলা দিতেন, অভিনয় করতেন, তৈরি হতো করে এই পুজোর সময় নাগাদ, যখন বৃষ্টিটা চলে গেল, শুরু হতো। এই সময় এরা কলকাতায় চিতপুরে এরা ওই যাত্রা পালাটার একটা অভিনয়ের ব্যবস্থা করছেন। আর মফস্বল বাংলা থেকে
যাদের দালাল বলতে পারেন বা নায়ক বলতে পারো, যাই বলো, এরা কলকাতা আসতেন, ওই পালাগুলো দেখতেন, দেখে বাছাই করতেন যে আমাদের অঞ্চলে এই যাত্রাটা, এই পালাটা চলবে, আমাদের দর্শকরা নেবে, করে বাছাই করতেন, করে তাদের সঙ্গে দরদাম স্থির হতো এবং ওদের ওইখানে যাওয়ার সময় টময়গুলো নির্দিষ্ট হতো। এইটা একটা পদ্ধতি, এটা 20-এ 30-এ 40-এর দশক ধরে চলে আসছে। 60-এর দশকে এসে বা 50-এর দশকে শেষ থেকেই এদের মনে হয় এই পালা দলগুলো, যাত্রা দলগুলোর, তখন কলকাতায় প্রায় 20টা মতো দল প্রতিষ্ঠিত হয়ে গেছে 60-এর দশকের কথা যখন বলি। এরা স্থির করেন যে ওই আমাদের আলাদা আলাদা উদ্যোগে একটা করে পালার অভিনয়, ওদের সবাইকে ডেকে আনো, ওদের থাকার ব্যবস্থা করো, এটা না করে আমরা সবাই মিলে যদি একটা টানা 15 দিনে সবকটা পালা আমাদের এই সিজনের, এটা আমরা দেখিয়ে দিই। আর ওরা যারা বাইরে থেকে আসবে, যারা ওই দালালরা আসবেন, আমরা তাদের এখানে থাকার ব্যবস্থা করবো, ওরা 15 দিনের টানা দেখে চলে যাবেন। তাহলে এটা আরও সংগঠিত হয়। ঠিক। 1960-এ প্রথম একটা যাত্রা উৎসব, তার উদ্দেশ্যটা ওদের কার্যত এই ছিল। কিন্তু অর্থাৎ যাত্রাটা আমরা- বিবর্তন ঘটছে। হ্যাঁ, এবং একেবারেই ব্যবসায়িক বাণিজ্যিক জায়গাটা থেকে। একদম। কিন্তু আমাদের কলকাতার লোকেদের সুবিধে হলো যে আমরা তাহলে একটা জায়গাতে টানা 15 দিন টিকিট কেটে যেগুলো আমরা দেখতে চাই সেই যাত্রাগুলো দেখতে পাবো। কারণ কোথায় মফস্বলে চলে যাচ্ছে আমরা তো আর দেখতে পাচ্ছি না। ঠিক। তাই কলকাতায় যাত্রার একটা অন্য জায়গা তৈরি হলো, অন্য একটা প্রতিষ্ঠা তৈরি হলো, পরিচয় তৈরি হলো 1960-এর ওইটা। এবং আরেক দিক থেকে ওটা খুব ঐতিহাসিক যে এই প্রথম যাত্রায়, পেশাদার যাত্রায়, অভিনেত্রী, স্ত্রী ভূমিকায় অভিনেত্রী অভিনয় করছেন জ্যোৎস্না দত্ত আচ্ছা। সোনায় দিঘি পালায়। তার আগে কিন্তু পুরুষ অভিনেতারাই, এবং তখনও পুরুষ অভিনেতারাই দাপটে অভিনয় করছেন, শতদল রানী, চপল রানী ইত্যাদি এই নামেই তারা পরিচিত পুরুষ অভিনেতারা, তারা স্ত্রী ভূমিকা অভিনয় করেন, তখনও চলছে সেটা। কিন্তু ব্যতিক্রম হয়ে প্রথম আবির্ভাব হচ্ছে জ্যোৎস্নার ওইখানে, ওই মঞ্চে। তো ওই সময় আমার যাত্রার দেখা সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়, এবং 20-30-এর দশকের এই যে যাত্রায় কলকাতায় আসা, কলকাতা থিয়েটারেরও অনেক কিছু উপকরণ তারা নিচ্ছেন, অনেক কিছু স্টাইল তারা নিচ্ছেন, এবং যাত্রার একটা অন্য পরিচয় তৈরি হচ্ছে, অন্য যাত্রা তৈরি হচ্ছে, একটা নতুন পর্ব তৈরি হচ্ছে 20-30-এর দশকে। সেই যাত্রা যারা একেবারে পুরোধা অভিনেতা, তারা সেই সময় হয়তো তাদের বয়স 20, 22, 23, তরুণ অভিনেতা, তারা এই সময় 50-এ পৌঁছেছেন, অর্থাৎ একেবারে পরিণত অভিনেতা। সময়ে এসেছে। তাঁদের আমরা দেখছি একটা প্রজন্মকে, আচ্ছা। বড় ফণীবাবু, ফণীভূষণ বিদ্যাবিনোদ, ছোট ফণীবাবু, ফণীভূষণ মতিলাল, পঞ্চু সেন, এইরকম অভিনেতারা, এটা একটা প্রজন্ম। এবং তার ঠিক পরবর্তী প্রজন্ম স্বপন কুমার, পান্না চক্রবর্তী, এরা এসে পড়েছে। এবং তখনও কিন্তু সুজিত পাঠক এসেছেন, অসাধারণ অভিনেতা এরা। তখনও কিন্তু চপল রানী অভিনয় করছেন, অর্থাৎ সুজিত পাঠক, চপল রানী, পুরুষ নারী আমরা অভিনয় দেখছি। তাই এই প্রজন্মটাকে দেখছি, এবং এইখানে কোথাও থিয়েটারের যেটা ধারা, শিশিরবাবুর ধারা, সেই ধারার সঙ্গে কিন্তু যাত্রার ধারা যোগ হচ্ছে, এবং অসম্ভব একটা প্রাণবন্ত একটা সময়, দেওয়া নেওয়া ইত্যাদি, যেটার আরেকটা উত্তরণ ঘটবে, আরেকটা পর্বান্তর ঘটবে 70-এর দশকে যখন উৎপল দত্ত যাত্রায় আসছেন, এবং আরেক প্রজন্মের অভিনেতা তৈরি করছেন উৎপল দত্ত। সেটা একটা ইতিহাস। তো ওই যাত্রা সম্পর্কে আমার একটা আগ্রহ ওই সময় তৈরি হয়, এবং আমি খুব যত্ন করে যাত্রাটা দেখতে থাকি। আর তার মধ্যে আমার থিয়েটারের আগ্রহটাও পাকা হচ্ছে আরও পাকা। তাই আমার বহুরূপী পত্রিকায় সম্ভবত 63 সালে আমার দ্বিতীয় প্রবন্ধ
কলকাতা যাত্রা 1962। বাহ। এইটা আমার দ্বিতীয় প্রবন্ধ আচ্ছা, থিয়েটার নিয়ে। কোথাও গিয়ে এত এবং এখানেও লক্ষ্য করছো যে আমি কিন্তু ওদিকে মেলান ফান, এদিকে বাংলা যাত্রা, যাত্রা। এইগুলোকে কিন্তু আমি থিয়েটারের দৃষ্টি থেকে দেখছি, কারণ ততদিনে আমার থিয়েটার পড়া চর্চা এটা আমি করে যাচ্ছি, এইটা আমার একেবারে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সেইখান থেকে এইগুলোকে কিন্তু আমি একটা যুক্ত করছি, অর্থাৎ একটা বৃহত্তর নাট্য সংস্কৃতির মধ্যে আমি বাংলা থিয়েটারকে আনছি, আমার আলোচনার মধ্যে দিয়ে দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার মনে হচ্ছে যে এইটা একজন নাট্য সমালোচকের ভূমিকা, দায়িত্ব হতে পারে। আপনি কি ভাবছেন যে আপনি মানে এবার সমালোচনার দিকে এগোবেন, এরকম হ্যাঁ তো আপনি হ্যাঁ, এটা বেছে নিচ্ছি তখন তো, যখন আমি আপনি- লিখতে শুরু করছি তখন তো তাহলে এটা আমার একটা ক্ষেত্র। একটা রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি মঞ্চ দেখছেন, গণনাট্যের কাজ দেখছেন। এবার বাদল সরকারের সঙ্গে আপনার আলাপ হবে 64, এবং এবং ইন্দ্রজিৎ আপনার কাছে একটা নতুন আবিষ্কার হিসাবে কোথাও শ্রমিক বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ নাম ক্ষেত্রে, এবং আপনি ভারতীয় প্রেক্ষাপটে এটা আরো বিস্তার ঘটবে। একজন সমালোচক এই বিষয়টাকে দেখছেন, নাকি কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে একজন সমালোচক একজন ঐতিহাসিকের মতো কিছু আবিষ্কার করছেন? না, একটা জিনিস আমার যেটা হয়েছিল সরাসরি বলি, যে শম্ভুবাবুর সঙ্গে আমার ওই 62 সালেই যখন বহুরূপীর জন্য আমি লিখতে শুরু করছি, বহুরূপীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, প্রায় ধরো যাক 71-72 সাল পর্যন্ত শম্ভুবাবুর সঙ্গে আমার একটা খুব ঘনিষ্ঠ, আমি বলেছি অনেক সময় যে এটা একটা অসমবয়সী বন্ধুত্ব তৈরি হয়। উনিও আমার কাছ থেকে অনেক কিছু জানতে চান, আমি যে নতুন পড়াশোনা করছি, থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা করছি, সেগুলো নিয়ে আমার কাছে শুনতে চান। আর আমি জানতে চাই ওর কাছে যে থিয়েটারটা আমি দেখিনি শিশিরবাবুর আগের আমলের থেকে শিশিরবাবু পর্যন্ত। এবং দিনের পর দিন আমরা বসেছি ওর বাড়িতে, উনি আমাকে ডেকে নিয়েছেন। যখন আমি প্রশ্ন করেছি উনি আমাকে কখনো আবৃত্তি করে দেখেছেন, কখনো একটু দাঁড়িয়ে উঠে অভিনয় করেও দেখিয়েছেন। নির্মলেন্দু লাহিড়ীর অভিনয়, অহিন্দ্র চৌধুরীর অভিনয়, শিশিরবাবুর আগের যুগের অভিনয়, যেগুলো আমরা দেখিনি। তাই ওই থিয়েটারটাকে, অর্থাৎ প্রাক গণনাট্য বাংলা থিয়েটার, সেটার পরিচয়, শিক্ষা, সেটা আমি বলবো যে আমি সবচেয়ে বেশি পেয়েছি শম্ভুবাবুর কাছ থেকে। আর যে 2 বছর 3 বছর শিশিরবাবুকে কাছ থেকে দেখতে পেয়েছিলাম, শিশিরবাবুর আরও কিছু নাটকও দেখতে পেয়েছিলাম, ওর মহলাও দেখেছি, সেটা থাক এখন। কিন্তু আমি থিয়েটারটাকে জানতে চাইছি, এবং থিয়েটার ইতিহাসটাকে আমাকে যতটা আমি ধরতে পারি সেখানে অসামান্য আমাকে সাহায্য করেছেন শম্ভুবাবু। এবং শম্ভুবাবু কিন্তু এই সঙ্গে সঙ্গেই বিসর্জনে যেরকম একটা আমি ধাক্কা খাই তার ঠিক আগেই, এবং বিসর্জন জানো হয়তো যে খোল নলচে পাল্টে উনি প্রযোজনা করেন আবার দ্রুত, মানে অভিনয় চরিত্রগুলো, মানে অভিনেতা অভিনেত্রীদের পাল্টে দিয়ে বহুরূপী বিসর্জনের ব্যাখ্যাটাই আলাদা হয়ে যায়। প্রথম ভাষ্য থেকে বলা যায় একটা দ্বিতীয় ভাষ্য, সেটাও কিন্তু দাঁড়ায় না, এবং বিসর্জন বেশি শো হয়নি কিন্তু দুটো ভাষ্য মিলিয়েও। এবং কোথাও শম্ভুবাবু একটু উপলব্ধি করতে পারেন যে ওর সিদ্ধির পথটা যতটা মসৃণ ছিল, এইবার কিন্তু সেটা একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। এবং এটা উপলব্ধি করেই শম্ভুবাবু সেই সময় থিয়েটারের বাইরের, থিয়েটারের আশেপাশে যারা ওর থিয়েটার দেখে কিন্তু থিয়েটারের মানুষ সেভাবে নয়, রসিকজন, তাদের উনি আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন ওর বাড়িতে করে, একটা তাদের সঙ্গে কথাবার্তা, লম্বা আড্ডা,
অনেক কিছু জানতে চাইছেন, নিতে চাইছেন। এবং এইটাতে আমার চেয়ে বর্ষিয়ান মানুষেরাই বেশি ছিলেন। অশোক সেনকে ডেকে নেন, শঙ্খ ঘোষকে ডেকে নেন, ডক্টর কৌস্তুভ মুখার্জিকে ডেকে নেন, খুবই চিকিৎসক একদিকে এবং থিয়েটার নিয়ে অসামান্য পড়াশোনা চিন্তা মানুষ। তার ভাই অরুণ মুখোপাধ্যায় তখন বহুরূপীতে অভিনয় করছেন, এবং আমাকেও ডেকে নেন ওই গোষ্ঠীটার মধ্যে। তো আমরা কথা বলি ইত্যাদি। আরেকটু পরবর্তী সময় চিত্তরঞ্জন ঘোষকে ডেকে নেন। কোথাও শম্ভুবাবু একটু আঁচ চাইছেন, বাইরের চিন্তা ভাবনা ইত্যাদি। এই সময় আমার সঙ্গে আবার সেটার সঙ্গে একটা পারিবারিক সূত্রে যোগাযোগ ছিল, বাদলবাবুর সঙ্গে আমার যোগাযোগ হয়, এবং ইন্দ্রজিতের আগেই। বাদলবাবু নাটকও উনি বছরে একবার করে একটু শখে বন্ধু বান্ধবদের দিয়ে নাটক করেন। চক্র বলে একটা দল ছিল, আর চক্রতে উনি মাঝে মাঝে একটু ওরা বসে আড্ডা মারতেন, করতেন, মাঝে মাঝে কাউকে একটু ডেকে কোনো বিষয়ে বলতেও অনুরোধ করতেন। তো আমি তখন ওই যাত্রা নিয়ে খুব উৎসাহী। আর বাদলবাবুদের গোষ্ঠীর মধ্যে ছিলেন, বাদলবাবু চেয়ে বয়সে একটু বড়, আমাদের খুব পারিবারিক বন্ধু, মানে আমার বড়দা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু শ্যামল চক্রবর্তী, অর্থনীতির অধ্যাপক, মার্ক্সবাদী, কমিউনিস্ট। শ্যামলদা চক্রর সঙ্গে যুক্ত ছিলেন, মাঝে মাঝে অভিনয় করতেন। শ্যামলদার সূত্রেই বাদলবাবুর সঙ্গে আমার যোগাযোগ। চক্রের একটা অধিবেশনে ওই যাত্রা লেখাটা বেরোনোর পরে যাত্রা নিয়ে আমাকে বলতে ওরা আহ্বান করেন। আচ্ছা। আমি চক্রের আড্ডায় গিয়ে যাত্রা নিয়ে বলি, আর আমি তখন খুবই উচ্ছ্বসিত এদের অভিনয় দেখে ইত্যাদি। আমি একটা প্রবন্ধ যেটা বহুরূপীতে লিখেছিলাম তাতে এদের অভিনয় বিশ্লেষণ করেছিলাম থিয়েটারের জায়গা থেকে। তো ওইভাবেই বাদলবাবুর সঙ্গে পরিচয়। শ্যামলদার বাড়িতে 64 সালে বাদলবাবু এবং ইন্দ্রজিৎ পাঠ করেন। আর আমি তখন শম্ভু মিত্রের বাড়ির ওই আড্ডায় যাই, বা আলাদা করেও শম্ভুবাবু অনেক সময় আমাকে ডেকে নেন, আমার সঙ্গে কথা বলেন, এবং আমি সুযোগ পাই ওর কাছে অনেক কিছু জানবার এবং শিখবার। তো এবং ইন্দ্রজিৎ শুনে এত অন্য রকমের একটা নাটক, এরকম কোনো নাটক আমি শুনিনি কোনো দিন, বাংলায় পড়িওনি, করে আমি তক্ষুনি আমার মাথায় কিন্তু যে এটা যদি শম্ভুবাবুর কাছে পৌঁছে দিই, শম্ভুবাবু একটা কিন্তু নতুন নাটক পাবেন এবং এটা করতে পারেন। এবং ওরও ওই যেখানটাতে উনি ধাক্কা খাচ্ছেন, ঠিক দাঁড়াচ্ছে না কোনো কিছু, উনি একটা চ্যালেঞ্জ পাবেন। এবং ইন্দ্রজিৎ পড়ার সঙ্গে সঙ্গে আমার একটা প্রচণ্ড উচ্ছ্বাস হয়। আমি গিয়ে বাদলবাবুকে বলি, তখন সামান্যই পরিচয়, ওই চক্রের বৈঠকে গেছি 2-3 দিন, একদিন বলেছি, ওখানে আলাপটা হয়েছে। আমি বলি যে নাটকটার একটা কপি আমায় দেবেন। বলেন কেন? আমি বললাম যে আমি বলি ওকে যে এটা আমি শম্ভুকে দেবো, যদি বহুরূপী এটা করেন, এটা করা দরকার। বাদলবাবু প্রচণ্ডভাবে বলে না 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 না, ওটা থিয়েটারের জন্য নয়, ওটা থিয়েটারই নয়, ওটা আমার অনেকগুলো ব্যক্তিগত চিন্তা, খুব পার্সোনাল, সেটা আমি একভাবে লিখেছি, আর আমি কিছু লিখলে সেটা নাটকের ফর্মে চলে যায়, আই কান্ট হেল্প ইট, এই শব্দটাই বলেছেন। তাই ওটা নাটক হয়ে গেছে, একরকম নাটকের চেহারাটা নিয়েছে, কিন্তু ওটা নাটক হিসেবে নয়, বা আমিও কোনো দিন ওটা প্রোডাকশন করবো বা করবো আমি ভাবি না। না না, ওটা কিছু না, কিছুতে দিতে রাজি হন না। সেই সন্ধ্যাবেলা আমি জেদ করে থাকি, বলেন না না, ওটা থিয়েটারের জন্য, ওটা পারফরমেন্সের জন্য নয় কিছু, ওটা আমার পার্সোনাল প্রাইভেট। তখন আমি ওকে বলি যে আচ্ছা আপনি এই রকম, কারণ ওর আগের যেগুলো মানে রামশ্যাম যদু, সলিউশন এক্স, এই নাটকগুলো দেখছি তখন, হালকা কমেডি, জমিয়ে করার, কারোরই খুব একটা বড় অভিনয় করার সুযোগও নেই বা দরকারও নেই। ঠিক আছে, লোক জমানো, অঙ্গনেই হচ্ছে, স্টেজে করছে, অঙ্গনের কোনো প্রশ্নই নেই তখন। হ্যাঁ, একেবারেই প্রসেনিয়াম, অঙ্গনের কথা ভাবেনি বাদলবাবু, কোনো মাথাতেই নেই, চিন্তাতেও নেই, একেবারেই প্রসেনিয়ামের জন্য করে, তাই জমে যায়, বেশ লোকে হাসে টাসে মজা পায় ইত্যাদি, আমি দেখেছি সেগুলো তখন। এবং এরকম কমেডি তখন বিধায়কবাবু লিখছেন, অন্যরা অভিনয় করছেন দেখছি, তার মধ্যে কোনো রকম মানে অভিনবত্ব বা আলাদা কিচ্ছু ছিল না। পার্বত্য রায়, বিধায়ক ভট্টাচার্য, এদেরই মতো আরেকজন নাট্যকার।
কিন্তু এবং ইন্দ্রিয় সম্পূর্ণ আলাদা। তখন আমি ওকে বলি যে এই রকম আর কোনো নাটক আপনি লিখেছেন? একটু মাথাটা চুলকে বললেন, দুটো নাটক, ছোট নাটক আছে, স্টেজড হয়নি কখনো, স্টেজ করা যাবেও না, বোধহয় করা যাবেও না, আছে দুটো, তাহলে আমার শোনাবেন? হ্যাঁ। আর ওর দিন 7-8 পরে নাইজেরিয়াতে চলে যাবার কথা, চাকরি নিয়ে এসেছেন, চাকরির সমস্ত কিছু উনি চলে যাবেন। বাদলবাবু শেষ পর্যন্ত রাজি হন যে ওই দুটো নাটক আমাকে শোনাবেন। আমার বাড়িতে আসেন এবং আমি, আমার বন্ধু ধরণী ঘোষ, তখন স্টেটসম্যানের নাট্য সমালোচক, ধরণীকে আমি ডাকি। আমি, ধরণী আর আমার মা, আমরা তিনজনে বসে শুনি শনিবার বলে একটা নাটক এবং সারা রাত্রির, এই দুটো। আচ্ছা, সারা রাত্রির অনেক পরে মানে উপস্থাপিত হয়েছে, ছবিও হয়েছে এখন ইত্যাদি, সেটা পরে কথা। এবং এই দুটোর মধ্যে শনিবার আমাকে ততটা কিছু তাড়িত করে না, সারা রাত্রির খুব ভালো লাগে, কিন্তু আমরা পরে হয়তো সারা রাত্রি নিয়ে আলোচনা করবো কোনো দিন, ঠিক আছে। কিন্তু আমি তখনও সেদিনও জেদ করে থাকি যে কিন্তু এবং ইন্দ্রিয়টা দিন না একটা ম্যানুস্ক্রিপ্ট পড়তে। করে একটু দুর্বল হন সেদিন, অনেকক্ষণ কথা টথা বলে আমাদের সঙ্গে করে আমাকে পরের দিন বলেন যে ঠিক আছে, আমি যাবার আগে তুমি কপি পেয়ে যাবে এবং ইন্দ্রিয়দের। তখন জানো যে ফটোকপি করার ইত্যাদির কোনো প্রশ্নই নেই, লেখা, তাই নাটক হাতে লেখা হয়। টাইপ করারও বাংলা টাইপের তখন কোনো সুবিধে নেই, হাতে লেখা হয় এবং হাতে লেখা থেকে কপি হয়, অর্থাৎ কপি করতে হয় প্রত্যেকবার নতুন করে। বড় জোর একটা কার্বন দিয়ে আরেকটা কপি তৈরি করা যায়, এই, তার চেয়ে বেশি হয় না, আর কার্বন দিলে পড়া যায় না। ঠিক। তাই আমার জন্যে একটা কপি করিয়ে বাদলবাবু নাইজেরিয়া চলে যান, আমি কপিটা পাই, পেয়ে আমি আরেকবার পড়ে আমি ওটা শম্ভুবাবুর হাতে তুলে দিই। শম্ভুবাবু পড়ে 2 দিন না 3 দিন পরে আমাকে ফোনে বলেন যে আমরা করব বহুরূপী, তুমি আমাকে ঠিকানা যোগাযোগে দিয়ে দাও। সেটা আমি জোগাড় করে নাইজেরিয়ার ঠিকানা দিই শম্ভুবাবুকে। শম্ভুবাবু যোগাযোগ করেন বহুরূপী থেকে, উনি অনুমতি দেন, সাগ্রহে রাজি হন। এইবার যেটা হয় যে, আর বহুরূপীর একটা চিরকালেরই এখনো পর্যন্ত, মানে যতদিন বহুরূপী ছিল, যে একটা গোপনীয়তা রাখার প্রথা ছিল, যে ওরা কী নাটক করছেন, কীভাবে হচ্ছে, যতক্ষণ না একেবারে স্থির হয়েছে, মহলে এগিয়ে গেছে, তারপর ওরা ঘোষণা করতেন যথাসময়। কিন্তু এইটে দলের মধ্যে একটা প্রচণ্ড শৃঙ্খলার জায়গা ছিল, যেগুলো কারুর সঙ্গে বাইরে কোনো রকম আলোচনা হতো না। তাই আমি ওই পর্যন্ত জানি যে শম্ভুবাবু অনুমতি নিয়েছেন, আর আমার কপিটাই তো শম্ভুবাবুর কাছে আছে, এই অবধি আমি জানি। ইতিমধ্যে যেটা ঘটেছে যে বহুরূপী পত্রিকা ততদিনে শম্ভুবাবু নিজেই সম্পাদনা করেন, গঙ্গাদা নেই তখন, বা গঙ্গাদা করেন মনে নেই এখন ঠিক, ওই সালে কী ছিলেন। কিন্তু বহুরূপী পত্রিকার প্রকাশের সময় 2টো সংখ্যা বেরোতো বছরে, ওর সমস্ত ছোটাছুটিটা, অর্থাৎ প্রেসে যাওয়া, বিজ্ঞাপন আনা, লেখকদের কাছে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে লেখা নিয়ে আসা, আমরা লেখকরাও 3 দিন 4 দিন ঘোরাই, এই সমস্তটার দায় এটা বহন করেন দেবতোষ ঘোষ। আর শম্ভুবাবু একটা মজা ছিল, রসিকতাই ছিল, যে কোথাও কাউকে পাঠাতে হবে, কিছু আনতে হবে, ছোটাছুটি করতে হবে, শম্ভুবাবু ওর ভঙ্গিতেই বলতেন ওটা দেবতোষ করবে, ও তো কর্পোরেশনে কাজ করে, সইটা করে দিয়ে বেরিয়ে যেতে পারে, ওটা ও করে দেবে, ঠিক আছে, দেবতোষ। তো এটা নিয়ে আমরা হাসাহাসিও করতাম একসঙ্গে বসে টসে ইত্যাদি। তাই ওই দায়িত্বটা দেবতোষ কিন্তু পুরো খুব নিষ্ঠার সঙ্গে পালন করত। তো শারদীয় সংখ্যা বেরোচ্ছে তার পরপরই, ও শারদীয় সংখ্যাতে আমি যতদূর জানি যে কারুর সঙ্গে পরামর্শ না করে তরতাজা নাটক বহুরূপী করতে যাচ্ছে,
ও বহুরূপীতে শারদীয় সংখ্যায় নাটকটা ছেপে দেয় এবং ইন্দ্রজিৎ। এবং ও যেহেতু ওটা চালাচ্ছে, লেখাগুলো জমা দিচ্ছে ইত্যাদি, এটা ও শম্ভুবাবুর ইত্যাদির সঙ্গে আলোচনাও করেনি। বেরোনোর সঙ্গে সঙ্গেই সৌভনিক থেকে গোবিন্দ গাঙ্গুলি, তখন ওদের পরিচালক, উনি নাটকটা নামিয়ে দেন মুক্ত অঙ্গনে শনি রবি। এবং তখন মুক্ত অঙ্গন অত্যন্ত জনপ্রিয় একটা হল। সমস্ত নান্দিকারের নাটক, চতুর্মুখের নাটক, চতুরঙ্গের নাটক সবই ওখানে অভিনয় হয়। আর শনি রবিটা শুধু সৌভনিক, ওরা মালিক, ওদের থাকে। ওই শনি রবি ওরা নিয়মিত এবং ইন্দ্রজিৎ করছেন, এবং একটা অদ্ভুত নাম ইত্যাদি, এবং অনেকগুলো ওরা ভিজুয়াল স্টান্ট বলবো আমরা, ওই রেল লাইন আছে, আলো ফালো ইত্যাদি, এইগুলো অনেকগুলো করেছিলেন, যেগুলো খুব লোকের কাছে চমকপ্রদ। আর অভিনয়ে মানসীর ভূমিকাতে মমতা চট্টোপাধ্যায়ের অসামান্য অভিনয়। কিন্তু বাকিটা আমাদের কাছে নাটকটা মানে খুবই ওই সেন্সেশনালাইজ করা, কিন্তু প্রচণ্ড জনপ্রিয় হয়, হই হই করে হতে থাকে। শম্ভুবাবুর ধারণা হয় প্রথমে যে ওটা বাদলবাবু ওদের অনুমতি দিয়েছেন, এবং ওকে অনুমতি দেওয়া সত্ত্বেও এদের দিয়েছেন করে একটা ভুল বোঝাবুঝিও হয় বহুরূপীর সঙ্গে বাদলবাবু জানতেনও না এরা করতেন, এরা কোনো অনুমতি নেয়নি কারো কাছ থেকে, বাদলবাবুর সঙ্গে কোনো যোগাযোগও ছিল না, কিচ্ছু না। এইটা ঘটে। ইতিমধ্যে উনি নাইজেরিয়াতে, আর এবং ইন্দ্রজিৎ হয়ে যাচ্ছে। এই সময় কলকাতার হিন্দি নাটকের দলগুলো, আর বিশেষ করে তখন অনামিকা কলা সঙ্গম বলে একটা প্রতিষ্ঠান ছিল, আর অনামিকা বলে একটা নাট্য দলও ছিল। দুটো আলাদা অনুষ্ঠান সংগঠন, কিন্তু নামটায় অনামিকা ছিল দুটোই, এবং এদের সঙ্গে খুবই একসঙ্গেই কাজ করতেন এরা। অনামিকা কলা সঙ্গম একটা সর্বভারতীয় থিয়েটার আলোচনা চক্র হিন্দি থিয়েটারের জন্যই করেন। তাতে গিরিশ কানাড, মোহন রাকেশ, সত্যদেব দুবে এরা কলকাতায় আসেন ওই সময়, এটা 65 সাল হবে। আসেন এবং ওরা বাংলা নাটক দেখতে চান, কলকাতায় এসছেন, এটা বাংলা নাটক দেখবেন না। ওরা এবং ইন্দ্রজিৎ বাজারে তখন খুব চলছে, শ্যামানন্দ জালান মানে তখন ওদের আমন্ত্রণ করে এনেছেন, শ্যামানন্দ ব্যবস্থা করে দেন যে ওরা একদিন গিয়ে দেখবে মুক্তাঙ্গনে করে। গিরিশ, মোহন রাকেশ ইত্যাদিরা, আর গিরিশের একটা খুব ওর আত্মজীবনীতেও পাবে যে কলকাতায় বাকি যে নাটকগুলো দেখছেন খুবই খারাপ লাগছে ওদের, করে একদিন মোহন রাকেশ একটা নাটক দেখে ফিরতে গিরিশকে বলছেন যে দেখো, এর কোনো ভবিষ্যৎ নেই এখানকার থিয়েটারের, আমাদেরই নতুন নাটক লিখতে হবে, করে যদি মানে থিয়েটারকে বাঁচানো যায় এদেশ, মানে বাংলারই তো এই হাল দেখছো। এইসব নিয়ে কথাও হয়েছে একদিন, গিরিশের আত্মজীবনীতে আছে, গিরিশের কাছে শুনে হচ্ছে কথাটা। তারপরে ওরা এবং ইন্দ্রজিৎ দেখে দেওয়ার মানে মুগ্ধ হয়ে যান নাটকটাতে। এবং আমরা যতটা নাটকটাকে খারাপ বলি, গিরিশরা পরে বলে যে অতটা কিছু খারাপ টারাপ আমাদের লাগেনি, বেশ তো ঠিকই, এরকমই হয় ইত্যাদি, কিন্তু নাটকটা দারুণ করে। ওরা প্রতিভা অগ্রওয়ালকে বলেন যে দ্রুত এটা আমাকে অনুবাদ করে দাও, আমরা করব। এরা সবাই বলেন, দুবে বলেন, গিরিশ বলেন, কারণ তো এসছিলেন, কারণ ভালো হিন্দি জানতেন, হিন্দিতে এম এ পাস করা। করে প্রতিভা অগ্রওয়াল তখন আমার সঙ্গে যোগাযোগ করেন, ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল তার আগে, উনি যোগাযোগ করেন, আমি বাদলবাবুর ঠিকানা দিই, এবং ইন্দ্রজিৎটা অনুবাদ করে ফেলেন ওই বহুরূপী পত্রিকা থেকে। প্রতিভা করে বাদলবাবু অনুমতি দিয়েছিলেন না, তখন অনুমতি প্রশ্ন নেই, এরা অনুবাদটা করে নেন, আর উনি নাইজেরিয়াতে তখন। আপনি অনুবাদ করলেন, প্রতিভা অগ্রওয়াল অনুবাদ করলেন হিন্দিতে। হিন্দি অনুবাদটা থেকে ওটা দুবে প্রোডাকশন করেন বম্বেতে হিন্দিতে, তার থেকে মারাঠি অনুবাদ হয়, সেটা অরবিন্দ দেশপান্ডে প্রোডাকশন করেন, কারন্থ হিন্দিতে প্রোডাকশন করেন, তারপরে কন্নড়াতে অনুবাদ করে নিজে অনুবাদ করেন, হিন্দি থেকে কন্নড়া করে অনুবাদ অভিনয় করেন। দিল্লিতে হিন্দিতে রাজেন্দ্রনাথ করেন ওই হিন্দি অনুবাদ।
গিরিশ তার অল্প পরে ইংরেজি অনুবাদ করে হিন্দিটা থেকে। ততদিনে বাদলবাবু আবার ফিরে এসেছেন এখানে। গিরিশ যোগাযোগ করে বাদলবাবুর সঙ্গে, কারণ প্রতিবাদী হিন্দি কবিতাগুলো অনুবাদ করেননি, বাদলবাবুর কবিতাগুলো। সেইগুলো গিরিশ বাদলবাবুর সঙ্গে বসে অনুবাদ করে। ততদিনে গিরিশবাবু ফিরে এসেছেন বাদলবাবু। কিন্তু ইতিমধ্যে এই যে নাটকগুলো হচ্ছে হিন্দিতে, মারাঠিতে, এরা সকলেই বাদলবাবুর কাছে অনুমতি নিচ্ছে, বাদলবাবু জানছেন। এবং আমার সঙ্গে একটা ইন্টারভিউতে দেখবে বাদলবাবুর কথা আছে যে ওই যে তুমি এই অনুবাদগুলো হতে থাকলো আর এটা আমার কাছে লিখছে, ওই শব্দটাই ব্যবহার করেন একটা ইন্টারভিউতে, যে ওই যে আমার রেকগনিশন হলো আর নাইজেরিয়াতে আমার কিছু করার নেই, তার ফলে বসে উনি বাকি ইতিহাস লিখছেন ওখানে। আচ্ছা। করে 1.5 বছর পরে, 3 বছরের কন্ট্রাক্ট ছিল নাইজেরিয়াতে, 1.5 বছর পরে উনি যখন ফিরছেন, ততদিনে কিন্তু এবং ইন্দ্রজিতের খাতিরে উনি সারা ভারতবর্ষে পৌঁছে গেছেন। গিরিশ ওর ইংরেজি প্রোডাকশনটা তার ঠিক পরপরই করে, 74 নাকি, দেখতে পাবে এখানে আছে, টেক্সটেই আছে। এবং ওইটা বলে যে ওই রেকগনিশন থেকে আমার কিন্তু মনে হলো যে আমি নাটক লিখবো, এবং অন্য রকম নাটক, এটা ওই আগের দিকের রামশ্যাম যদু ইত্যাদি নয়, বাকি ইতিহাস করে। ওই 1.5 বছরের মাথায় যখন ফিরছেন, তখন বাকি ইতিহাস বহুরূপীতে পড়ে শোনাচ্ছেন, ওর এক বন্ধুর বাড়িতে বসে শোনাচ্ছেন। আমার 2-3 বার শোনা হয়েছে, তখন ছাপা হয়নি তার আগে। এবং বহুরূপী থেকে ওটার অনুমতি নিয়ে নেওয়া হয় যে ওরা বাকি ইতিহাস করবেন। তারপরে আবার বাদলবাবু নাইজেরিয়া ফিরে যাচ্ছেন। আর নাইজেরিয়াতে যেটা ব্যাপার ছিল, যে জানো বোধ হয়, যে উনি গেছেন এজ এ টাউন প্ল্যানার, ওইটাও ডিসিপ্লিন ছিল কাজের। আর নাইজেরিয়াতে তার আগে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ হয়ে গেছে। নাইজেরিয়া এইবার একটা স্বাধীন দেশ হয়ে দাঁড়িয়েছে, এবং বহু শহর বিধ্বস্ত হয়ে গেছে ওই গৃহযুদ্ধে। এইবার ওই রকম একটা জায়গা ওকে দেওয়া হয়েছে, যে একটা মডেল শহর বাদলবাবু পরিকল্পনা করবেন, তৈরি করে দেবেন, যেটা এই নতুন স্বাধীন নাইজেরিয়া, তারা নতুন শহর তৈরি করবে এই মডেলটাকে অনুসরণ করে। এবং এটা ঐতিহাসিকভাবেও খুব ইন্টারেস্টিং, যে তুমি প্ল্যান্ড সিটি তো হয় না, শহর আপনা থেকে গড়ে ওঠে। তাই এই প্ল্যান্ড সিটি এবং সিটি প্ল্যানিং অ্যাজ এ ডিসিপ্লিন, অ্যাজ এ হোল এরিয়া, এটা ওপেন আপ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরপর। টাউন প্ল্যানিংয়ের হোল ডিসিপ্লিন, হোল কনসেপ্টটা ঠিক এটা আসে। এবং ওর ইঞ্জিনিয়ারিং উনি পাশ করে, ওর ইঞ্জিনিয়ারিং খুব ভালো লাগতো না, টাউন প্ল্যানিংটা ওকে খুব আকর্ষণ করেন। একটা পেঙ্গুইনের ছোট বই, এটা বলা আছে, একটা পেঙ্গুইনের ছোট বই বেরিয়েছিল টাউন প্ল্যানিংয়ের উপর, পৃথিবীর ইতিহাসে প্রথম বই, সেইটা উনি পড়েন, খুব এক্সাইটেড হন। তারপরে বি কলেজে একটা 1 বছরের ডিপ্লোমা কোর্স করে, সেটা উনি করেন। এবং তখন উনি টাউন প্ল্যানিংয়ে প্রচণ্ডভাবে আকৃষ্ট। লন্ডনে একটা কোর্স দেওয়া হয়, 3 বছরের একটা কোর্স, ইভিনিং কোর্স, সেইটা উনি নেন, করে লন্ডন চলে যান প্রথম। তারপরে ওখান থেকে প্যারিসে আসেন টাউন প্ল্যানিংয়ের কাজ নিয়ে। প্যারিসে উনি নাইজেরিয়ার চাকরিটা পান। ওই চাকরিটা নিয়ে কলকাতায় এসে উনি এবং ইন্দ্রজিৎ আমাদের পড়ে শোনাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে জার্নি। তারপরে নাইজেরিয়া চলে যাচ্ছেন, 1.5 বছর পরে ফিরছেন বাকি ইতিহাস নিয়ে। তারপরে আবার ফিরে যাচ্ছেন নাইজেরিয়াতে। তারপরের বার যখন ফিরছেন, তখন 300 শতাব্দী, পাগলা ঘোড়া ইত্যাদি ইত্যাদি, প্রায় 7টা-8টা নাটক, এবং সেগুলো এখানে প্রথম পড়ে শোনাচ্ছেন। বহুরূপী বেশ কিছু নিয়ে রাইটস নিয়ে নিচ্ছে, অন্য দলরাও বাইরে থেকেও আসছেন। যেরকম বিজয় মেহতা কলকাতায় আসেন, বিজয় মেহতাকে আমি নাটকগুলোর কথা বলি, কারণ সবকটা নাটক আমার তখন শোনা হয়ে গেছে। বিজয় মেহতাকে আমি নিয়ে যাই বাদলবাবুর কাছে, বিজয় মেহতা পারমিশন নেন পাগলা ঘোড়ার জন্যে, যেটা জানো বোধ হয় যে অমল পালেকরের প্রথম কাজ। কারণ তার আগে চিত্রা পালেকর, আমলের তখনও বিয়ে হয়নি প্রেয়সীর, চিত্রা অভিনয় করছেন দুবের অন্য একটা নাটকে। অমল আসেন, অমল ইজ অ্যান ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। অমলকে
ডিজাইনটা করবার দায়িত্ব দেন। তারপরে পাগলা ঘোড়া নাটকটাতে আমলকে অভিনয়ের পার্ট দেন। আমল প্রথম অভিনয় করে জীবনে পাগলা ঘোড়ায়, এবং তারপরে ওকেই ওর ডিরেক্টরের দায়িত্বটা দিয়ে দেন, করে ও প্রোডাকশনও করে, কলকাতায় এসেও করে গেছে পাগলা ঘোড়া। মানে আমল পালেকারের থিয়েটারে প্রবেশ পাগলা ঘোড়া দিয়ে, পাগলা ঘোড়া দিয়ে, এবং ওটার হিন্দি প্রোডাকশন থেকে, অসাধারণ। এবং ছড়াতে থাকে এই সময়। তার মানে একজন নাট্য সমালোচক বলে একটা নির্দিষ্ট কোনো একটা পদ একটা আঁকড়ে থাকা নয়, আসলে তিনি ওই যেটা বললাম যে তিনি আসলে কোথাও একটা গ্রন্থির মতো একটা সংস্কৃতি কর্মী, যাকে আমরা পরবর্তী আড্ডায় অবশ্যই এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে এই যে অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিসিজম, এই যে জায়গাগুলো, ইন্টারপ্রিটেশন, এগুলোর জন্য আসলে তিনি একজন ভ্রাম্যমান পথিকের মতো। এই পথ রচনাটা কিভাবে করব আর কেন করব, এই ধারণাটা বোধহয় আমাদের আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার জীবনটার মধ্যে দিয়ে। এরপর আমরা জানবো যে সারা পৃথিবীতে যে এই বিষয়, যে থিয়েটার ক্রিটিসিজম যদি ধরি বা রিভিউ যদি ধরি, এর একটা নির্দিষ্ট পড়াশোনা আছে, একটা চর্চার করার প্যাটার্ন রয়েছে, সেই পদ্ধতিটাকে আমরা জানবো। এবার আমরা আস্তে আস্তে এই নাটকগুলো দেখা এবং দেখে দেখে আপনার এই জীবনের এই যে চলা, মানুষগুলোর সঙ্গে মেশা, ওই যে সংস্কৃতি ছোটবেলা থেকে আপনি দেখছেন, সেইটার সঙ্গে আমরা কোথাও এরপরে আড্ডাতে আমরা এগোব। আর্টপৌরের থেসপিয়ান প্রজেক্টে আজকে শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা প্রথম পর্বের গল্প করলাম। আমাদের ইতিহাসের পথ চলা, নাটকের ইতিহাস, বিশেষ করে সমালোচনার আমরা একটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা আস্তে আস্তে আরও অনেক কিছু জিনিস শুনবো স্যারের কাছে। প্রথম পর্বের দিকে আপনারা নজর রাখুন, এবং আমাদের দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব শিগগিরই। আমাদের প্রজেক্ট থেসপিয়ান টিমে গৌরব রায়, দেবার্ঘ দাস রয়েছে, এবং আমাদের ক্যামেরায় রয়েছে আবির, এবং সাউন্ডে প্রদীপ্ত। ধন্যবাদ।